গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 17 মে রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দোলাইয়ের রাজঘাট এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। জনশূন্য গড় থেকে প্রায় 7 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। মারপিট ও মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় পরিবারের সবাই ঘর ছেড়ে পালিয়ে রয়েছেন। আর এই সুযোগে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, এমনটা জানালেন পরিবারের কর্তা ইসলাম উদ্দিন চৌধুরী। আজ বাড়িতে এসে এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। সাংবাদিক ডেকে তাণ্ডবের চিত্র তুলে ধরে জানান, 42 বস্তা সুপারি, সোনার অলংকার, টিভি, কম্পিউটার সহ নগদ কিছু টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। তিনি জানান, শুক্রবার এলাকার এক ব্যক্তি তাকে ফোনে জানান ঘরের জানালার কাঁচ ভাঙা রয়েছে। তিনি ভেবেছিলেন কোনো শিশু হয়তো শয়তানি করে ভেঙেছে। আজ তিনি বাড়িতে এসে দেখতে পান এমন কর্মকাণ্ড। তিনি ঘটনায় বিবাদীরা জড়িত বলে সন্দেহ করেন। বলেন শীঘ্রই তিনি মামলা দায়ের করতে চলেছেন। এদিকে 28 মার্চের ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, রাস্তার বিবাদের রেশ টেনে মারপিট করে ভুয়ো মামলা করেছেন প্রতিবেশী ইয়াহিয়া লস্কর। রাস্তাটি প্রাক্তন জেলা পরিষদ কমরুল হকের সময় নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচলে বাধা দিয়ে আসছিলেন লস্কররা। 28 মার্চ ওই দিন তার ঘরের সামনে একটি গাড়ি দাঁড় করা ছিল। তখন ইয়াহিয়া লস্কর নিজের বাহন নিয়ে আসছিলেন। সে সময় তিনি আটকা পড়লে তার ছেলেকে ডেকে গালিগালাজ করেন। এসব শুনে ছেলের মা অর্থাৎ ইসলাম উদ্দিন চৌধুরীর স্ত্রী বের হলে ওকে গালিগালাজ সহ মারপিট করেন। তিনি পাশের ক্ষেতের জমিতে কাজে ছিলেন, দৌড়ে পৌঁছেন সেখানে। তবে কিছু বোঝার আগেই তার উপরও হাত তুলেন লস্কর, এমনটাই জানালেন চৌধুরী। এই ঘটনার পর দোলাই থানায় গিয়ে মাদক পাচার সহ মারপিটের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা করেছেন বলে দাবি করেন ইসলাম উদ্দিন। তিনি মনে করেন গড়ে লুটপাটের ঘটনায় তাদের হাত রয়েছে। অপরদিকে কাঠিগড়ায় দিনের আলো এক ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতী এক যুবকের পর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মূল সড়কে হামলাকারীদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসার রোমহর্ষক দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গেছে, একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন কিশোরদের মধ্যে সামান্য বচসাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, বিবাদের পর কালিমুদ্দিন নামে এক যুবক ঘটনাস্থল ত্যাগ করে পরে বাইকে কয়েকজন সহযোগীকে নিয়ে ফিরে আসে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং এরপরই হামলা চালানো হয়। এই হামলায় 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে খায়রুল আহমেদ লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। পরে খায়রুল আহমেদ লস্করকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অপরদিকে স্কুলে 3টি ভাষায় করতে হবে পড়াশোনা, নির্দেশ জারি সিবিএসইর। গোটা দেশের স্কুল শিক্ষায় বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল পড়ুয়াদের 3টি করে ভাষা শেখা বাধ্যতামূলক করা হলো। 2026-27 শিক্ষাবর্ষ থেকেই 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর জন্য ওই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 15 মে নির্দেশিকা জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, নবম ও দশম পড়ুয়াদের জন্য 1 জুলাই থেকে চালু হয়ে যাবে এই নিয়ম। অর্থাৎ এখন 3টি ভাষায় পড়তে হবে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের। জাতীয় শিক্ষানীতিতে পড়ুয়াদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করতে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি 2টি ভাষা বেছে নেওয়ার কথা আগেই বলা হয়েছিল। সিবিএসইর তরফে ইতিমধ্যেই 9টি ভারতীয় ভাষায় বই ছাপানোর কাজ শুরু হয়েছে। এই 3টি ভাষার বিভাগকে R1, R2 এবং R3 বলা হয়েছে। এর মধ্যে R1 এবং R2 বিভাগে 2টি ভারতীয় ভাষা পড়ানো হবে, আর 3 বিভাগে কোনো বিদেশি ভাষা পড়ার সুযোগ মিলবে। তবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, 2টি দেশীয় ভাষা পড়লে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে ছাত্রছাত্রীরা। সেটি 4র্থ ভাষা হিসেবে গণ্য হবে। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, গুজরাটি। ইংরেজি বিদেশি ভাষার বিভাগেই রাখা হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি ও ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2030 মেনেই কার্যকর করা হচ্ছে এই নিয়ম। গত এপ্রিল থেকে সিবিএসইর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। জানানো হয়েছে, আপাতত এনসিইআরটির পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য বজায় রাখার চেষ্টা চলছে। তাই নবম শ্রেণীর পড়ুয়ারা যতদিন না R3 বিষয়ের বই হাতে পাচ্ছে, ততদিন তারা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম অভ্যাস করতে পারে।
সিবিএসসির দাবি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ভাষা শিক্ষার মূল পাঠ্যক্রমে খুব একটা পার্থক্য থাকে না। প্রায় 75 থেকে 80% মিল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ লেখালেখি বা সাহিত্য পাঠের ক্ষেত্রে পাঠ্যক্রম প্রায় একই। তাই নতুন নিয়ম অনুযায়ী নবম শ্রেণীর পড়ুয়ারা তৃতীয় ভাষার অর্থাৎ R3 আলাদা পাঠ্য বইয়ের বদলে ষষ্ঠ শ্রেণীর বই ব্যবহার করলেও খুব অসুবিধা হবে না। এক্ষেত্রে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সংস্কৃতি অনুযায়ী ছোট গল্প, কবিতা বা তথ্যভিত্তিক সাহিত্য উপকরণ ও ক্লাস পড়াতে। বোর্ড আরও জানিয়েছে 1 জুলাইয়ের আগেই 19টি ভাষায় ষষ্ঠ শ্রেণীর R3 বই স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে। অতিরিক্ত সাহিত্য উপকরণ কিভাবে পড়ানো হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা আগামী 15 জুনের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। সিবিএসসির তরফে আরও জানানো হয়েছে অনেক স্কুলেই পর্যাপ্ত যোগ্য ভারতীয় ভাষার শিক্ষক নেই। তাই আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে যে শিক্ষকরা অন্য বিষয় পড়ান কিন্তু সংশ্লিষ্ট ভারতীয় ভাষায় দক্ষ তাদের দিয়েই পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষক ভাগ করে নেওয়া, অনলাইনের মাধ্যমে পড়ানো এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদেরও পড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে পুর নির্বাচন নিয়ে সাংগঠনিক সভায় আলোচনা বিজেপির। বিধানসভা নির্বাচন মিটে যাবার পর কাছাড় বিজেপির পাখির চুক্তি এবার হতে চলেছে শিলচর পুর নিগম নির্বাচন। হ্যাঁ, বিশেষ সূত্রে এমনটাই আভাস পাওয়া গিয়েছে বিজেপির কাছাড় জেলা কমিটি আয়োজিত শনিবারের সাংগঠনিক সভাকে ঘিরে। এই সভায় আলোচনা হয়েছে পুর নিগম নির্বাচন আয়োজন নিয়ে। সূত্রের খবর হলো, গেরুয়া দল চাইছে 2026-এর মধ্যেই শিলচরের প্রথম পুর নিগম নির্বাচন সেরে নিতে। দল এ নিয়ে যে আগ্রহী, জেলা কমিটির পদাধিকারী বক্তাদের বক্তব্যের সভায় উঠে এসেছে সেই মতামত। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি। 1991-এর পুনরাবৃত্তি ঘটিয়ে কার্যত 91কে ছাপিয়ে বিজেপি জয়ী হয়েছে বরাকে। কাছাড়ের 60টির মধ্যে 6টি আসনে জয়ী হয়ে রেকর্ড গড়েছে গেরুয়া দল। ফলে বিধানসভা নির্বাচনের আকাশচুম্বী সাফল্যকে হাতিয়ার করে পুর নিগম নির্বাচন জিতে নেওয়াটা এই মুহূর্তে বিজেপির কাছে একেবারে ইজি টাস্ক। ফলে নতুন সরকারের সায় থাকলে এই মোক্ষম সময়কে কাজে লাগিয়ে নিগম নির্বাচন এবছরই সেরে নিয়ে বাজিমাত করতে চায় দলের কাছাড় জেলা কমিটি। এজন্যই এদিনের সাংগঠনিক সভায় অন্যান্য সাংগঠনিক বিষয়ের পাশাপাশি পুরভোট নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নতুন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশন যদি শিলচর পুর নিগম নির্বাচন আগামী কয়েক মাসের মধ্যে করিয়ে নিতে চায় তাহলে এর জন্য সাংগঠনিক দিক দিয়ে কাছাড় বিজেপি পুরোপুরি তৈরি রয়েছে। সবাই এই বিষয়টিও নিশ্চিত করা হয়। বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসে বলেছিলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর শিলচর পুর নিগম নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে যেহেতু মুখ্যমন্ত্রীরও সায় রয়েছে, ফলে নিগম নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিতে হবে। সবাই এই প্রসঙ্গ উত্থাপন করা হয়। বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহার পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় বক্তব্য পেশ করেন রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থ, লক্ষ্মীপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়, উদারবন্দের রাজদীপ গোয়ালা, দোলাইয়ের অমিয়কান্তি দাস, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার প্রমুখ। ছিলেন জেলা কমিটির বাকি পদাধিকারী সহ মণ্ডল কমিটির প্রতিনিধিরা। অপরদিকে দেশের প্রথম AI চালিত ফিজিটাল ব্যাংক গুয়াহাটিতে প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের দিকে এগোচ্ছে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন দিগন্তে পা রাখল রাজ্য। গুয়াহাটির GS রোডে স্লাই স্মল ফিন্যান্স ব্যাংকের দেশের প্রথম AI চালিত ফিজিটাল শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শারীরিক উপস্থিতি এবং ডিজিটাল পরিষেবার সমন্বয়ে গড়ে তোলা এই আধুনিক ব্যাংকিং শাখা রাজ্যের প্রযুক্তি নির্ভর আর্থিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে তিনি মন্তব্য করেন। নতুন প্রজন্মের এই শাখায় AI সক্ষম স্বয়ংক্রিয় কিয়স্ক চালু করা হয়েছে। পাশাপাশি কাগজবিহীন পদ্ধতিতে টাকা জমা ও তোলার ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া, গ্রাহক অনবোর্ডিংয়ের সুবিধাও এখানে মিলবে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই মডেলের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, সহজ এবং সুরক্ষিতভাবে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা উদ্যোগী এবং আধুনিক ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা মানুষকে আর্থিক ব্যবস্থার মূল স্রোতে আনার লক্ষ্যেই এই শাখা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রথম AI চালিত ফিজিটাল ব্যাংক শাখা গুয়াহাটিতে চালু হওয়া রাজ্যের প্রস্তুতির প্রমাণ বহন করে। তার মতে ভারতীয় ব্যাংকিং খাত যে দ্রুত প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের দিকে এগোচ্ছে
রাজ্য সেই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের ব্যাংকিং পরিষেবা শুধু মহানগর এলাকায় সীমাবদ্ধ থাকবে না, বরং আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত মানুষদের কাছেও নতুন সুযোগ পৌঁছে দেবে। এই শাখার বিশেষ সুবিধার কথা উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা জানান, গ্রাহকরা আলাদা মোবাইল অ্যাপ ব্যবহার না করেই সরাসরি ইউপিআই আইডির মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং মহিলা উদ্যোগীরা ব্যবসা বাড়ানোর জন্য প্রয়োজনীয় মূলধন কয়েক মিনিটের মধ্যেই মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থা আর্থিক অন্তর্ভুক্তিকরণকে আরও সম্ভব, বাস্তব এবং কার্যকর করে তুলবে। তিনি আরও জানান, রাজ্যকে দায়িত্বশীল এবং প্রযুক্তি চালিত বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করবে, যুব প্রজন্ম নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে এবং সাধারণ মানুষ সহজে আধুনিক আর্থিক পরিষেবার সুবিধা নিতে পারবে। গুয়াহাটিতে নতুন যুগের এই ব্যাংকিং শাখা চালু করার জন্য মুখ্যমন্ত্রী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।